আপু অনেক সময় দেখা যায় যে আপনি বলছিলেন যে সে যেটা করতে চায় সেই জেদটিকে ধরে রাখা এবং সেটিকে প্রকাশ করার জন্য সে হয়তো দীর্ঘ সময় কান্না করা এবং কান্না করতে করতে একসময় সায়ানোস্ট বা নীল হয়ে যাওয়া, এই ব্যাপারটিকে আপনি কিভাবে বলবেন? আমরা বলি যে ওটা ব্রেথ হোল্ডিং অ্যাটাক, এটা একদম আমাদের ইনফ্যান্ট বয়সে হয়ে থাকে। ওইটা হয় কি, বাচ্চারা যখন যে কোনো কারণে বাচ্চা কিন্তু কান্না করতে পারে, জেদের কারণে হোক বা সে একটা কিছু চাচ্ছে বা তার খিদা লেগেছে, তখন যখন কান্নাটা সে করবে ডিউরিং ইন্সপিরেশন সে কিন্তু হোল্ড করে থাকে, মানে অনেকক্ষণ। হ্যাঁ, আমরা প্যারেন্টসরা বলে যে দম ছাড়ে না, হ্যাঁ, কান্না করার সময় দম ধরে রাখে, ওইটাকে আমরা বলি ব্রেথ হোল্ডিং অ্যাটাক। এটাও কিন্তু এক ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম। তো এইটা আর এডিএইচডি কিন্তু টোটাল আলাদা, কারণ এডিএইচডির আমি একটা ওয়াইড রেঞ্জ অফ বয়স বলেছি, 6 বছর, আবার 12 বছর, আবার অ্যাডাল্টহুড। এটা কিন্তু হয় সাধারণত ইনফ্যান্টে, এবং দেখা যায় যাদের ব্রেথ হোল্ডিং অ্যাটাক আছে তাদের খুব রিপিটেড এই জিনিসটা হয়, এবং এটা দুই ধরনের ব্রেথ হোল্ডিং হয়। একটাতে খুব সায়ানোজড হয়ে যায় এবং বাচ্চা আনকনশাসও হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে বাচ্চা কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে আবার বাচ্চা যখন শ্বাসটা ছাড়ে তখন আবার সে ঠিক হয়ে যায়। আর যেটা আমি বললাম যে নীল হয়ে যায় বা আনকনশাস হতে পারে, এটা অনেক সময় মিমিক করে হচ্ছে খিচুনিকে। তো আমাদের সেটাকে খুব ক্লিয়ার কাট আমাদের হিস্ট্রি নিতে হবে, এবং যদি আমরা বলি যে প্যারেন্টসকে ভিডিও করে নিয়ে আসতে, আমরা দেখি যে আসলে এটা খিচুনিকে মিমিক করছে নাকি আসলে এটা ব্রেথ হোল্ডিং অ্যাটাকের যে অ্যাটিপিক্যাল একটা ফেজ আছে সেটা। এবং ওইটার বেলায় দেখা যায় যে কোনো শিশুদের যাদের আয়রনের ডেফিসিয়েন্সি আছে, আমাদের বাংলাদেশে তো আমাদের শিশুরা এবং আমরা সবাই আয়রন ডেফিসিয়েন্সি, রক্তশূন্যতায় ভুগছি, যাদের আয়রন ডেফিসিয়েন্সি অনেক বেশি এবং রক্তশূন্যতায় ভুগছে তাদের বেলায় এই টেন্ডেন্সিটা বেশি। এছাড়াও ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলেও কিন্তু ব্রেথ হোল্ডিং অ্যাটাকের এই চান্সটা বেশি থাকে। তবে এডিএইচডি আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক দুইটাই আলাদা আলাদা।